থেকে 80 নানা বয়সের মানুষ মিডনাইট হরর স্টেশন শুনে থাকেন, এমন একটা খবর আমরা অনেকদিন হলো পেয়েছিলাম। অনেকে আবার তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা লিখে পাঠান আমাদের। তো কিছুদিন আগে আমাদের কাছে এমনই একটা মেল এসে উপস্থিত হয়। ইমেলকারিনীর বয়স 12। বছর দুয়েক হলো তার দাদু মারা গেছেন। তো এর 4 বছর আগে যখন কিনা তার বয়স 8, তখন সেই দাদুর মুখে এক অদ্ভুত গল্প শুনেছিল সে। তবে সে গল্পটা জানতে গেলে তার দাদুর সম্পর্কে 2-1 কথা জানা দরকার। ভদ্রলোক নাকি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কোনো এক গোরা সাহেবকে খোলা বাজারে কুপিয়ে খুন করে ফেরার হন তিনি। তারপর থেকে আর দেখতে পাওয়া যায়নি তাকে। অবশ্য বছর 7 পর আবার বাড়ি ফেরেন তিনি। এই 7 বছর যে তিনি কোথায় ছিলেন তা কেউ জানে না। এদেশে বিদেশে এমনকি মঙ্গল গ্রহতে হলেও আশ্চর্য হব না। যাই হোক, ফিরে এসে তিনি বিয়ে এবং সংসার ধর্মে মন দেন। শেষ বয়সে এসে নাতনির কাছে বলে যান সেই গোপন 7 বছরের কথা। ইমেলকারিনীর অনুরোধ মতো তার নাম ধাম সবকিছুই অজ্ঞাতে রাখবো আমরা। তবে মনে রাখবেন, গল্পটা এক 80 বছরের বৃদ্ধ বলছেন তার 8 বছরের নাতনিকে। ফলে এর কিছু অংশে রূপকথার রং মিশেছে, আবার কিছু জায়গা দুরহ সমাজতাত্ত্বিক জ্ঞানে ভারী হয়েছে। আমরা যেমন দেখেছি এবং শুনেছি তেমনটাই পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প গাছবাড়ি। গাছের তলা থেকে খসখস শব্দটা আসতেই আমার ঘুম ভেঙে গেল। তন্দ্রাটা ভাঙতে সময় নিল কয়েক সেকেন্ড। তারপরেই মেঝে হাতড়ে খুঁজে নিলাম টর্চটা। সাথে সাথে মনে পড়ল কি ভয়ানক একটা ভুল করেছি আজ। সন্ধেবেলা শেষবারের মতো গাছের উপরে উঠে আসার পরে দড়ির ঝুলন্ত মইটা উপরে তুলে নেওয়া হয়নি। নিচ থেকে কিছু একটা উপরে উঠে আসছে সেই মই বেয়ে। আমার বুকের মাঝখানটা আকস্মিক ভয়ে শিউরে উঠল। টর্চটা বাঁ হাতে ধরে ডান হাতে তুলে নিলাম ছুরিটা। যদিও জানি যে বন্য হিংস্র জন্তুটা গাছের উপর উঠে আসছে, তার সাথে এত কাছ থেকে ছুরি দিয়ে যুদ্ধ করে লাভ নেই। দরজার গর্তে চোখ রাখলাম। ছোট 2 ফুটের দরজায় এরকম বেশ কয়েকটা ফুটো আছে। তার সব থেকে নিচেরটায় চোখ রাখলে মাটির দিকে তাকানো যায়। বাইরে কিন্তু অন্ধকার, কিছুই দেখতে পেলাম না। শুধু খস খস শব্দটা গাছের আরেকটু উপরের দিকে উঠে এলো। বুঝলাম মৃত্যু আসন্ন। তারপরেই ভাবলাম, আরে মরবো বলেই তো এসেছি এখানে। এভাবে বন্ধ ঘরে ইঁদুরের মতো মরার চেয়ে লড়াই করে মরা ভালো। ভাবনাটা মাথায় আসতেই আমি দরজাটা খুলে ফেললাম। কেন জানি না ছুরির আগে টর্চটাই এগিয়ে ধরলাম। তার আলো গাছের গুঁড়ির উপর পড়তেই চমকে পিছিয়ে এলাম আমি। এই মুহূর্তে নিকষ অন্ধকারের বুক চিড়ে কোনো বিশালাকার লোমশ হাত এগিয়ে এলে আশ্চর্য হতাম না। অথচ দেখলাম ঠিক উল্টোটা। একটা মানুষ মইয়ের দুপ্রান্ত দুহাতে ধরে কোন রকমে উপরে উঠে আসছে। আমার টর্চের আলো মাথায় পড়তে একবারের জন্য যেন থমকে দাঁড়ালো সে।
উপরে তাকানোর চেষ্টা করলো। আলোয় চোখ না দিয়ে যাওয়ায় কিছুই দেখতে পেল না। সেই কয়েকটা মুহূর্ত আমি ভালো করে মুখটা দেখার চেষ্টা করলাম। মানুষটা মহিলা না পুরুষ বুঝতে পারলাম না। পিঠ অব্দি লম্বা, নোংরাটে চুল, জামা কাপড়ও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। চোখ দুটো ছাড়া বাকি মুখটা এমন ভাবে মাটি আর ধুলোটে ঢেকে আছে যে মানুষ বলে চিনতে বেশ খানিকটা সময় লাগে। আমি উঁচু গলায় প্রশ্ন ছুঁড়ে দিলাম, এই কে তুমি? একটা ফিনফিনে মেয়েলি গলা ভেসে এলো, উপরে গিয়ে বলছি, খুব খুব ক্লান্ত আমি। দীর্ঘ নিঃশ্বাসের ফাঁকে পুরোটা বোঝাও গেল না। আমি টর্চটা চারপাশে একবার ঘুরিয়ে নিয়ে বললাম, সাথে সাথে কেউ নেই তো? মেয়েটা দুদিকে মাথা নাড়িয়ে আবার উঠে আসতে লাগলো। আমি ঘরের ভেতর ঢুকে এলাম। ব্যাপারটা সত্যি ঘটছে তো, নাকি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি? এই গভীর জনমানবহীন জঙ্গলের ভিতরে একটা মানুষ, তাও আবার মেয়ে, এলো কোথা থেকে? আর এখানেই বা এলো কি করে? যাই হোক, আমি ছুরিটা রেখে দিলাম, টর্চটা কিন্তু বন্ধ করলাম না। দুদিন আগেই অমাবস্যা গেছে, আকাশের চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। টিমটিমে তারাদের রাত, ঠান্ডাটাও ভালোই জাগিয়ে পড়েছে। এরকম সময় একটা মানুষ যে জঙ্গলের মাঝে গাছ বাড়িতে এসে উঠতে পারে, সেটা ভাবাটাই একরকম অসম্ভব। এমনিতে ডালপালার আড়ালে বাইরে থেকেই ছোট্ট ঘরটাকে দেখাই যায় না। ভিতরে 2.5 মিটারের বেশি জায়গা নেই। সোজা হয়ে বসলে ছাদ ফুঁড়ে নেমে আসা ডালপালার খোঁচা লাগে মাথায়। আমি এক কোণে চেপে বসলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই মই বেয়ে উঠে এলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে আমার উল্টো দিকের কোণটায় কসরত করে বসে পড়ল। ভিতরে আলো প্রায় নেই বললেই চলে, চেহারাটুকুনি বোঝা যায় খালি। তার ক্লান্ত নিঃশ্বাসগুলো এক টানা শোনা যাচ্ছে। নিজে থেকে কিছু জিজ্ঞেস করলাম না। খাবার দাবার থাকলে তাকে অফার করতাম, কিন্তু এই মুহূর্তে সেসব আমার কাছে নেই। পরক্ষণেই ওদিকের কোণ থেকে কচর মচর করে কি যেন চেবানোর আওয়াজ এলো। বুঝলাম পকেটে ফলমূল নিয়েই উঠেছে সে। কিছুক্ষণ শান্তিতে খাওয়া দাওয়ার পর তার নিঃশ্বাসের তীব্রতা কমে এলো। খুটখুটে অন্ধকারও হয়তো চোখ সয়ে এসছে। আমাকে ভালো করে ঠাউর করতে করতে জিজ্ঞেস করলো, আপনি এখানে কতদিন আছেন? জানি না। আমি আবার শুয়ে পড়েছিলাম। চোখ বন্ধ করেই উত্তর দিলাম, বাড়ি ঘর ছেড়ে এখানে? প্রশ্নটা আমার ভালো লাগলো না। আমি এখানে আগে এসে উঠেছি, অর্থাৎ ঘরটায় আমারই অধিকার। বললাম, আমার যে ঘর বাড়ি আছে সেটা কে বলল? নেই, তাই এই জঙ্গলে? আমি পাশ ফিরে শুলাম। মনটা ক্রমশ বিরক্তিতে ভরে উঠছে। বহু বছর হলো পালিয়ে বেড়াচ্ছি মানুষের কবল থেকে, শহরের ধুলো, বালি, চিৎকার আর ট্রাফিকের হইচই ছেড়ে। বাড়ি ছেড়ে চলে আসার পর আর আটকে থাকিনি কোথাও। কোনো নতুন মানুষের সাথে পরিচয়ও হয়নি। বেশ ছিলাম এ জীবনটায়। আজ রাতে আবার সেই মানুষের উৎপাত শুরু হলো। এবার হয় এই ঘরখানাও ছেড়ে দিতে হবে, না হলে একেই ভাগিয়ে দিতে হবে। আজ রাতে আর সেটা সম্ভব নয়। সহ্য করে যাওয়াই ভালো। মেয়েটা এখনো কিসব যেন বলে চলেছে। সম্ভবত কিভাবে সে এই জঙ্গলে এসে উঠল তার বৃত্তান্ত। আমি কান দিলাম না। হঠাৎ তার অস্পষ্ট কথার মাঝে একটা শব্দ কানে আসতেই চমকে উঠলাম। আমার নাম।
হ্যাঁ, আমার নামটাই বারবার বলছে সে। সেটা তো বহু বছর আগে ব্যবহার করতাম আমি। এ মেয়েটা জানলো কি করে? উঠে বসলাম, ভালো করে শোনার চেষ্টা করলাম তার কথাগুলো। এতক্ষণে কিন্তু চুপ করে গেছে সে। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, তুমি তুমি আমার নাম বলছিলে? নাম? কই না তো। বলেনি, অথচ আমি স্পষ্ট শুনলাম। কানের ভুল? তবে কি এতদিন পরে নিজের ভুলে যাওয়া নামটাই বারবার বাজছে কানে? মেয়েটা হঠাৎ তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার নাম আন্দ্রা। আমি হাসলাম। ঠান্ডা খসখসে হাত, বেশ বড় সড়ো অসমান নখ আছে তাতে। বুঝলাম কিছু না হলেও 1 মাস এই জঙ্গলেই কাটিয়েছে সে। দরজাটা বন্ধ করে দেব, ঠান্ডা আসছে। আমার এতক্ষণ খেয়াল ছিল না দরজাটার কথা। হাত বাড়িয়ে সেটা বন্ধ করে পাল্লায় জড়ানো 2টো দড়ি দিয়ে বেঁধে দিলাম। আন্দ্রার গলা ভেসে এলো। একা হাতে গাছের মাথায় এমন একটা বাড়ি করলে, হাতে জোর আছে তো তোমার? আমি মাথা নাড়লাম। ঘরটা আমি বানাইনি, ভবঘুরের মতো ঘুরছিলাম। জঙ্গলের শেষে যেখান থেকে পাহাড় শুরু হয়েছে সেখানে একটা বস্তি আছে। ভেবেছিলাম ওখানে গিয়ে উঠবো। অনেক সময় চোখে পড়লো এই গাছ বাড়িটা। ভাবলাম কটা দিন এখানেই কাটিয়ে যাই। তারপর দেখলাম একটু চেষ্টা করলে এখানেই দিব্যি থাকা যায়। থেকে গেলাম। গলাটা শুকিয়ে গেছে একদম, জল হবে একটু? ভেবে দেখলাম খানিকটা জল আছে বটে। আজ বিকেলেই ডোবা থেকে ভরে এনে রেখেছি, কিন্তু ঘরের ঠিক কোন জায়গাটায় রেখেছি তার মনে পড়ছে না। হাতের কাছেই টর্চটা ছিল, সেটা জেলে চারপাশে ঘোরালাম। আমরা যেদিকে বসে আছে তার পাশেই রাখা আছে জলটা। তার উপর টর্চের আলো গিয়ে পড়তেই সেটা হাতে তুলে নিল সে। গোল টর্চের খানিকটা আলো এসে পড়েছে মেয়েটার মুখে। তাতে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, ধুলোর কয়েকটা আস্তরণে ঢেকে আছে চামড়ার রং। আর চোখেও লক্ষ্য করলাম তার চোখের মণি 2টো সবুজ। এত গাঢ় সবুজ রঙের চোখ আমি আগে দেখিনি। টর্চটা বন্ধ করে নিলাম। আবার কুপকুপে অন্ধকারে ভরে উঠল ঘরটা। আমি আরো বেশি করে কোণ চেপে বসলাম। জল খেয়ে মেয়েটা প্লাস্টিকের জারটার ঢাকনা আটকে রেখে দিল। হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, ছুরিটা নিয়ে অমন তেড়ে গেলে যে, জঙ্গলে ভয়ানক প্রাণী আছে নাকি? আমি দরজার ফুটোটার দিকে তাকিয়ে দেখলাম সেটা দিয়ে আকাশের একটা মাত্র তারা দেখা যাচ্ছে। বললাম, আগে তো নিশ্চিন্তেই থাকতাম, ইদানিং কেমন ভয় করে। কিসের ভয়? আজকাল মাঝরাতে কিসের ডাক শুনি। চারপাশে কিছু একটা ঘোরাফেরা করে। একদিন টর্চের আলোয় খানিকটা দেখেও ছিলাম, অনেকটা ভাল্লুকের মতো। কিন্তু এ জঙ্গলে তো ভাল্লুক নেই। তা আমিও তো তাই জানতাম। তবে হয়তো অন্য কিছু। অন্য কিছু মানে? এবার ওপাশ থেকে যে শব্দটা এলো তাতে বুঝলাম সেও শুয়ে পড়েছে। একটু পরে উত্তরটা অন্ধকার থেকে ভেসে এলো। সব জঙ্গলকে ঘিরে কোনো না কোনো উপকথার সৃষ্টি হয়, তার বেশিরভাগই মিথ্যে, 2-1টা সত্যিও হতে পারে। শান্তভাবে বললেও কথাগুলোর মধ্যে কেমন যেন রহস্য জড়ানো ছিল। আমার গায়ে
শিহরণ খেলে গেল। তো এই জঙ্গলেও তেমন কিছু আছে নাকি? ওপাশ থেকে আর উত্তর এলো না। বুঝলাম ক্লান্ত শরীরে চোখ বুঝতেই অকাতরে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আমি এবার ভালো করে অন্ধকার কোণাটার দিকে তাকালাম। এখনো যেন সামনে দেখতে পাচ্ছি সবুজ চোখ দুটো। এক দৃষ্টে অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কিছু চোখে পড়ল আমার। খুব ক্ষীণ একটা আলো যেখানে মেয়েটা ঘুমিয়েছে সেদিক থেকেই আসছে। যেন একখণ্ড উজ্জ্বল আলোকে কেউ কাপড় জড়িয়ে আটকে রেখেছে। ব্যাপার কি? মেয়েটার সাথে অন্য কিছু আছে নাকি? সে যে কি করে এখানে এসে উঠলো সেটাই ভালো করে শোনা হলো না। এমনিতে তার হাবভাব এমন কিছু অস্বাভাবিক নয়, তাও কিরকম যেন কৌতূহল জড়ো হচ্ছে আমার মনে। গলা দিয়ে একটা শব্দ করলাম। কোনো উত্তর এলো না। অর্থাৎ এর মধ্যেই গভীর ঘুমে ঢুলে পড়েছে সে। টর্চের মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে সেটা জ্বাললাম। হালকা লাল আলো আমার হাতের চামড়া আর রক্ত ভেদ করে তার গায়ের উপর গিয়ে পড়ল। ঘরের দেওয়ালের দিকে মুখ করে ঘুমোচ্ছে মেয়েটা। তার কোমরে কালো কাপড় জড়িয়ে কিছু একটা বাঁধা আছে, ছোটখাটো। সেখান থেকেই আসছে আলোটা। টর্চের আলো গিয়ে পড়তে আরো বেশি করে ঠিকরে বেরোচ্ছে। কোমরের গিঁটটা প্রায় আলগা হয়ে খুলে এসছে। সেটা আলোতে ধরতে বুঝলাম ভিতরে পাথর জাতীয় কিছু আছে, সম্ভবত হিরে। এই জন্যই তাহলে আলো ঠিকরে বেরোচ্ছিল। কাপড়টা খুলে জিনিসটা বের করে আনতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। এত বড় হিরে এর আগে দেখিনি আমি। ঘরের ভিতর যেটুকু তারার আলো এসে ঢুকেছে তাতেই জলজলে রশ্মিতে ভরে গেছে চারিদিক। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে খটকা লাগলো আমার। মেয়েটার কাছে এত বড় হিরে এলো কি করে? তবে কি কোনো মিউজিয়াম থেকে এটাই চুরি করে পালাচ্ছিল সে? পথে পুলিশের তাড়া খেয়ে এখানে এসে উঠেছে। মেয়েটা উসখুস করে উঠল, পাশ ফিরল ঘুমের করে। আমি হিরেটা তাড়াতাড়ি আবার কাপড়ে জড়িয়ে নিলাম। সাথে সাথে মনে হলো আরো কিছু আছে তার ভিতরে। তো এটা শক্ত কিছু নয়, কাগজ। অন্য সময় হলে খুলেও দেখতাম না, কিন্তু এই মুহূর্তে আমার কৌতূহলটা বেড়ে উঠেছে। কাপড়টা আরো খানিকটা সরিয়ে কাগজটা বের করে আনলাম আমি। টর্চের আলোয় সেটা মেলে ধরতেই আরো অবাক হয়ে গেলাম। কিছু একটা লেখা আছে কাগজে, কিন্তু ভাষাটা আমি পড়তে পারলাম না। শুধু তাই নয়, আগে কোথাও তেমন হরফ দেখেছি বলে মনে পড়ল না। প্রত্যেকটা হরফেরই সুঁড়ের মতো কিছু হাত পা আছে। সেগুলো আবার গিয়ে লেগেছে নিচের বা উপরের লাইনের হরফের সাথে। যেন গোটা কাগজে লেখা প্রতিটা শব্দ একে অপরের সাথে জুড়ে দেওয়া আছে। বুঝলাম এর থেকে কিছু মানে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়। হিরে আর কাগজ দুটোকেই কাপড়ের ভিতর জড়িয়ে আবার আগের মতো রেখে দিলাম আমি। কাল সকালে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করা যেতে পারে, কিন্তু তাহলে আজ রাতে আমি যে কাপড়টা খুলেছি সেটাও বুঝে ফেলবে মেয়েটা। কি মনে হতে দরজাটা খুলে দিলাম আমি। তারপর আবার নিজের কোণে এসে শুয়ে পড়লাম। গাছগাছালির মাথার ফাঁক দিয়ে বাইরের মেঘমুক্ত আকাশটা
এখনো বেশ ঝলমলে লাগছে। তার গোটা গা জুড়ে অসংখ্য তারা ফুটে আছে। প্রায় মাস 3 হলো এই গাছ বাড়িতে একাই থাকি আমি। সারা রাত গাছপালার ফাঁকে হাওয়ার হিস হিস শব্দ শুনি। কখনো গাছের গুড়িতে কোনো বন্য জন্তু এসে আঁচড় কেটে যায়। এই প্রথম কোনো মানুষ আমার থেকে একটু দূরে শুয়ে ঘুমাচ্ছে। তার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ কানে আসছে আমার। নক্ষত্রের আলোর দিকে তাকিয়ে কোনো এক সময় ঘুম নামলো আমার চোখে। বাইরে আদিম অকৃত্রিম অরণ্যে রাত তখন আরো গভীর হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তাকে দেখতে পেলাম না। আমার গাছবাড়ি আবার আগের মতোই ফাঁকা। বাইরে হাজারো পাখির একযোগে কিচিরমিচির, তার সাথে বন্য জানোয়ারের হাঁক ডাক। ছোট দরজাটা খোলা আছে। প্রথমে একটু আড়মোড়া ভাঙলাম আমি। তারপর উঠে বসে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সেখানেও দেখা গেল না তাকে। কালকে রাতের কথা আচ্ছাভাবে মনে পড়ল আমার, বিশেষ করে সেই কাগজটার কথা। কিরকম যেন আশঙ্কা হলো। দড়ি বেয়ে নিচে নেমে এলাম। চারপাশটা সবুজ ঘাসে ভরে আছে। সূর্যের নতুন আলো ভোরের হাওয়া মেখে থম মেরে চুপ করে বসে আছে। একটুও তাড়া নেই। মেয়েটাকে কিন্তু দেখা গেল না। তবে কি চলে গেল সে? মনে মনে সেটাই ঠিক করে নিয়ে উপরে উঠতে যাব ভাবছি, এমন সময় গাছের পিছন দিক থেকে খসখস আওয়াজ হতেই সেদিকটা এগিয়ে গেলাম। ঝোপের একটা জায়গায় কালো রঙের কিছু একটা দেখা যাচ্ছে। মুখ বাড়িয়ে বুঝলাম গাছের পিছন দিকে কিছু একটা খুঁজছে সে। ডাকতে গিয়েও আমি ডাকলাম না। ঝোপের আড়ালে হাত চাপড়ে কি খুঁজছে? ব্যাপার কি? সমস্ত ব্যাপারটাই কিরকম যেন সন্দেহজনক। এত মন দিয়ে খুঁজছে যে আমি কাছে গিয়ে দাঁড়াতেও আমাকে দেখতে পেল না আনরা। আগের মতোই গাছগুলো সরিয়ে কি যেন খুঁজতে লাগলো। কৌতূহলে আমার বুক টিপ টিপ করছিল। একটু গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, এখানে মানে কি কিছু খুঁজছো? হঠাৎ করে আমার গলাটা শুনতে পেয়ে প্রথমে খানিকটা ভয় পেয়ে গেল সে। চমকে মাথা তুলে 2 পা পিছিয়ে গেল। তারপর আশ্বস্ত মুখে হাসলো। বোধহয় মনে মনে গুছিয়ে নিল উত্তরটা। আমি 2 পা এগিয়ে গেলাম তার দিকে। জায়গাটা ভালো করে দেখলাম। যেটা খুঁজছিল সেটা সম্ভবত এখানে নেই, কিন্তু খুঁজছিলটা কি? আবার জিজ্ঞেস করলাম, কি আছে এখানে? এখানে আছে কিনা জানি না। সে ভেবে চিনতে উত্তর দিল, কি? পরে বলবো, এখন খিদে পেয়েছে। ফলমূল আছে কিছু? ফল বেশিরভাগই বিষাক্ত, খাওয়া উচিত হবে না। ছুরিটা কোমর থেকে বের করে তার দিকে এগিয়ে দিলাম আমি। সে নিল না। মাথা নেড়ে বলল, আমি মাংস খাই না। আমি প্রথমটায় থতমত খেয়ে গেছিলাম। বললাম, জঙ্গলে নিরামিষ? এরম করলে অচিরেই মারা পড়বে। আবার কিছু উত্তর না দিয়ে সামনে হাঁটতে লাগলো আন্দ্রা। খানিক দূর গিয়ে আমার দিকে না ফিরেই জিজ্ঞেস করলো, পার্সিফোনের কথা জানো? কে সে? সে হাঁটতে হাঁটতে বলে চলল, পার্সিফোন ছিল দেবতা ডিউস আর ডিমিটারের মেয়ে, অসামান্য সুন্দরী। তার মা ডিমিটার
ছিল ফসলের দেবী। তার আদেশ ছাড়া জমিতে একটা শস্যর দানাও ফলত না। তো একদিন এই পার্সিফন তার দুই বান্ধবী আর্টেমিস এবং এথেনার সাথে বাগানে ফুল কুড়োচ্ছিল। সেই সময় আবার নরকের রাজা হাদেস সেইখান দিয়ে যাচ্ছিল। পার্সিফনকে দেখা মাত্রই সে ঠিক করে ফেলে এই মেয়েটিকে গৃহিণী না বানানো অব্দি শান্তি নেই। অনুনয় বিনয় করেও যখন পার্সিফনের মন গলানো গেল না, তখন জোর করে হাদেস তাকে তুলে নিয়ে গেল মাটির তলায় নরকে। এথেনা আর আর্টেমিসের মুখে এই খবর শুনে দেবী ডিমিটার গেলেন ক্ষেপে। দিন যায় মাস যায়, কিন্তু পার্সিফন আর ফেরে না। সব কাজ ফেলে দিবারাত্র কাঁদতে বসলেন ডিমিটার। এদিকে তিনি আবার ফসলের দেবী, ফলে পৃথিবীর মাটি আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। হলুদ ধান, সবুজ ফসলের মাঠ খয়েরি হয়ে মরে যেতে লাগলো। মানুষ এই কষ্টের দিনে শরণাপন্ন হলেন ডিউসের। ডিউস গেলেন মেয়েকে ছাড়িয়ে আনতে। শয়তান হাদেস দেখল পার্সিফনকে আটকে রাখা আর সম্ভব নয়। তখন সে বুদ্ধি করে এক আশ্চর্য ফল খেতে দিল পার্সিফনকে। সেই ম্যাজিক ফলের যটা দানা পার্সিফন খাবে, তত মাস তাকে থাকতে হবে নরকে। ডিউস সেখানে পৌঁছানোর আগেই 4টে দানা খেয়ে ফেলল পার্সিফন। তারপর থেকে প্রতি বছর 4 মাস তাকে থাকতে হতো মাটির নিচে। আর সেই 4 মাস পৃথিবীতেও চাষবাস হতো না। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, এমন সময় দাঁড়িয়ে পড়ল আন্দ্রা। সামনের গাছটার দিকে হাত বাড়িয়ে একটা ফল পেড়ে এনে বলল, এই সেই ফল। আমি সেটা দিকে ভালো করে তাকিয়ে দেখে বললাম, এ তো বেদানা। এবার গুনে রাখো কটা দানা খাচ্ছ। ছুরিটা দিয়ে ফলের খোসা ছাড়িয়ে নিলাম আমি। এই জায়গাটায় গাছপালা আর একটু বেশি ঘন। আলো আঁধারি খেলা করছে আমাদের শরীরের উপরে। খেতে খেতে জিজ্ঞেস করলাম, তোমার মতলবটা কি বলো তো? কিসের মতলব? মানে ধরো, এই হুট করে এসে উপস্থিত হলে, সকালে গিয়ে একটা খুঁজতে লাগলে, তাছাড়া বলতে গিয়েও থেমে গেলাম আমি। আমরা হাসলো। কাঁচা বেদানার ছিটকে আসা লাল রং তার ঠোঁটের পাশ জুড়ে লেগে রয়েছে। ঘন চোখের সবুজ মণি দুটো উজ্জ্বল হয়ে জ্বলছে। নিশ্চিন্তে কামড় দিতে দিতে বলল, না বলে অন্যের জিনিসে হাত দিতে নেই, জানো না? তাতে কি, হাতই তো দিয়েছি, নিয়ে তো নি। নিলেও ক্ষতি নেই, ওগুলো আর দরকার হবে না আমার। এতদিন দরকার হতো, এখন আর হবে না। সেসবের মানে কি বলতো? এদিকে ভালো কাঠ আছে দেখছি, রাতে আগুন করা যাবে। বেশ বুঝতে পারলাম ইচ্ছা করে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেল সে। কাছেই মাটিতে বসে পড়ে বেদানা চেবাতে লাগলাম দুজনে। ঘন গাছপালার ঝোপ ভেদ করে একটু দূরে সকাল নামছে জঙ্গলে। শহরের ব্যস্ত গাড়ির আওয়াজের সকাল নয়, একটু একটু করে ঘুম ভাঙছে পাখিদের। বিস্তীর্ণ আদিম জঙ্গলের মাঝে দুটো বিচ্ছিন্ন মানুষ, সকাল থেকে রাত অবধি একা। In the morning when I wake and the sun is coming through, oh, you fill my lungs with sweetness and you fill my head with you. Shall I write it in a letter? Shall I try to get it down? রাত্রিবেলা এদিকটায় এত শীত করে যে সন্ধে হলেই আর ঘরের বাইরে বেরোতাম না। আজ কিন্তু অন্ধকার নামার পর গাছের একটা মোটা ডালেই বসে আছি।
I'd be close to you. আমার ঠিক পাশেই বসে আছে আন্দ্রা, শীত পলাতক। তার কারণটা অবশ্য আমার পা থেকে ফুট 15 নিচে। শুকনো কাঠের স্তূপে আগুন জ্বলছে, তা খানিকটা এসে লাগছে আমাদের শরীরে। তা সত্ত্বেও দুজনের গায়ে মোটা কাপড় চড়ানো, সেটা অবশ্য পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য। এর মধ্যে কাগজটা আর একবার ভালো করে দেখেছি আমি, মানে অবশ্য কিছুই উদ্ধার করতে পারিনি, নিজে থেকে কিছু জিজ্ঞেসও করিনি। আর গাছের ডালে বসে পা দোলাচ্ছিলাম আমি। আন্দ্রা আনমনে হিরেটা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ জিজ্ঞেস করলো, এভাবে গাছ বাড়িতে আর কতদিন থাকবে? এই জঙ্গলই তো আর বেশি দিন নেই। আচ্ছা, বাড়ি ফেরার কথা মনে হয় না? আমি মাথা নাড়লাম। বাড়ি নেই। বানিয়ে নিতে কতক্ষণ? না, আমার দ্বারা আরো সব হবে না। সংসার, ধর্ম, লোকজন, 3 ভর চাকরি, 10টা 5টা অফিস, সব বহুদিন হলো ছেড়ে দিয়েছি। নিচে জ্বলন্ত আগুনের আলো বেশ কিছু দূর ছড়িয়ে পড়েছে। দূরে সমস্ত জীবজন্তুর ডাক মিলেমিশে মনে হলো একটাই সুবিশাল প্রাণী ডেকে চলেছে। সে কিছুটা সরীসৃপ, কিছুটা বৃক্ষবাসী, কিছুটা পাখি। হঠাৎ মনে হলো তার সাথে মানুষের গলাও মিশে আছে। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? তোমার বাড়ি ফিরতে বাধা কোথায়? আমি তো বাড়ি ফিরতে চাই, সেই জন্যই পড়ে আছি এখানে। বাড়ি ফিরতে এখানে? আমি আর তেমন আগ্রহ দেখালাম না। কদিন জঙ্গলে ঘুরে আর অজানা ফলমূল খেয়ে মাথায় হয়তো কিছু গন্ডগোল হয়েছে মেয়েটা। তার এখানে আসার সত্যিকারের কারণটা যে কি তা হয়তো আর কোনোদিন জানা যাবে না। অন্য একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল মনে, সেটাই করে বসলাম। আচ্ছা, এই জঙ্গলটা নিয়ে কি একটা গল্প আছে বলছিলে? গল্প নয়, সত্যি ঘটনা। অনেক সময় পেরিয়ে গেলে মানুষ সবকিছুই গল্প ভেবে নেয়। তার মানুষ শব্দটা কানে যেতেই কেন জানি না একটু চমকে গেলাম আমি। ব্যঙ্গাত্মক হেসে বললাম, সত্যি 4টে বেদানার দানা খেয়ে মানুষ 4 মাস নরকে থাকে। এ বাবা, বিশ্বাস করনি তুমি? আরে এসব শুধু শুনতে ভালো লাগে, বিশ্বাস করা যায় না। তাহলে কিরকম ঘটনা বিশ্বাস করা যায়? যেগুলো নিজের চোখে দেখা যায়, বোঝা যায়। বেশ, তার মানে বলছো প্রতি পূর্ণিমায় আকাশের চাঁদটা বড় হয়ে ওঠে, আকাশে উঠে ছোট হয়ে যায়, আবার ডোবার সময় বড় হয়ে যায়। মানে? আমি প্রশ্নটা করার সাথে সাথেই আন্দ্রা তার বাঁ হাতটা বাড়িয়ে দিল দিগন্ত রেখার দিকে। সেখানে এইমাত্র ওঠা চাঁদটা গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। সত্যিই তো, রূপালী গোল চাঁদটাকে অস্বাভাবিক বড় দেখাচ্ছে। পৃথিবীর মাটির কাছাকাছি এলে চাঁদকে সাধারণের থেকে বড় দেখায়, এমন একটা কথা শুনেছিলাম বটে, কিন্তু এর আগে খেয়াল করিনি। কেন যে এমন দেখায় সে উত্তরও দিতে পারেনি কেউ। অন্তত 3টে আকাশ ছোঁয়া জংলি গাছের মাথা বুকে নিয়ে একটু একটু করে উপরে উঠছে সেটা। যাই হোক, জঙ্গলের কি ইতিহাস বলছিলে? তার সরু ঠোঁটের আড়ালে মুচকি হাসি খেলে গেল। পিছনের ডালে পিঠ এলিয়ে দিয়ে বলল, বহু বছর আগের কথা। তখন মানুষ ছিল না পৃথিবীতে, ছিল শুধু এই জঙ্গলের আদিম দেবতারা। গাছপালা দিব্যি হেঁটে চলে বেড়াতো। রাত হলে সারা জঙ্গল জোনাকির আলোয় ভরে যেত। সকালের থেকেও বেশি ঝলমল করত তখন। জঙ্গলের মাঝখান দিয়ে নীল রঙের একটা নদী বয়ে যেত। সেই জলে থাকতো মৎস্যকন্যা, আর ডাঙায় থাকতো পরীরা।
এদের আবার একটা বিশেষ কাজ ছিল। তখনও চাঁদের জন্ম হয়নি, পৃথিবীতে রাত নামলে তাই আলো বলে কিছু থাকতো না। তা এই পরীদের কাজ ছিল জঙ্গলের সমস্ত জোনাকিকে সব অন্ধকার জঙ্গলে পাঠিয়ে দেওয়া। কোন জোনাকি কোথায় যাবে, কতটা আলো দেবে, কতক্ষণ থাকবে, এই সব এরা ঠিক করে দিত। তারপর আস্তে আস্তে আকাশে চাঁদ এলো, পশু জন্মালো, মানুষ জন্মালো। তারা আগুন জ্বালাতে শিখল, রাত্রিবেলাও আলো জ্বালতে শিখল তারা। তখন থেকেই আর জোনাকিদের দরকার হতো না পৃথিবীর। ডাইনি, পরী আর মৎস্যকন্যারাও বেকার হয়ে পড়ল। তাদের সব রাগ গিয়ে পড়ল মানুষ আর চাঁদের উপর। ডাইনিরা চ্যাঁটার উপর চড়ে ধেয়ে গেল চাঁদের দিকে। তারা সবাই মিলে জোর শাবল দিয়ে একটু একটু করে কেটে ফেলতে লাগলো চাঁদকে। দিনের পর দিন গোটা চাঁদটা উপড়ে ফেলতে লাগলো। 15 দিন পরে গোটা চাঁদটাই উপড়ে ফেলল তারা। মৎস্যকন্যারা জলে মিশিয়ে দিল বিষ, আর পরীদের আঙুলের ছোঁয়ায় মানুষের মন বিষিয়ে গেল। তারা একজন আর একজনকে হিংসে করতে লাগলো, খুন করতে লাগলো। শুরু হলো অত্যাচার, যুদ্ধ, ধর্মযুদ্ধ। নিজেদের মধ্যে মারপিট করে একটু একটু করে মানুষ কমে যেতে লাগলো আস্তে আস্তে। এতে জঙ্গলের আদিম দেবতারা গেল ক্ষেপে। তাদের মন্ত্র বলে চাঁদ আবার মানুষের নখের মতো একটু একটু করে বাড়তে লাগলো। সমুদ্রের জল গিয়ে লুকিয়ে পড়ল মাটির গভীরে। সেখানে মৎস্যকন্যারা যেতে পারে না। আর পরীদের ওপর নেমে এলো অভিশাপ। তাদের সব ক্ষমতা কেড়ে নিয়ে মানুষের খুনোখুনির জগতে পাঠিয়ে দেওয়া হলো তাদের। নির্দেশ ছিল, যতদিন না তারা কোনো একজন মানুষকে আবার মানুষের জগতে ফিরিয়ে দিতে পারে, ততদিন তারাও আর নিজের জগতে ফিরতে পারবে না। কখনো পশু, কখনো মানুষের রূপ নিতে পারবে বটে, কিন্তু আগের মতো জাদু মন্ত্র আর কাজ করবে না। গল্পটা আদৌ শেষ হয়েছিল কিনা জানি না। সে থেমে আমার দিকে তাকালো। তার মুখে কিন্তু হাসি বা কৌতুকের চিহ্ন মাত্র নেই। জিজ্ঞেস করলাম, সেই পশুই এখনো রয়ে গেছে? সে মাথা নাড়ল। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল গাছপালাগুলোর দিকে। আর তোমার ওই কাগজটা, ওতে কি লেখা আছে? পরীদের একটা ক্ষমতা ছিল, প্রফেসি। মানে ভবিষ্যতে কি হবে সেটা আগে থেকেই জানতে পারত তারা। হ্যাঁ, তো আমি লিখে রেখেছিলাম কবে কোন মানুষটাকে ঘরে ফেরাতে পারলে আমিও ঘরে ফিরতে পারবো। আমার মাথায় কিছু ঢুকলো না। তখন গল্পটাকে মেনে নিতে অসুবিধা হচ্ছিল না, কারণ গল্পের কোনো সাক্ষী বা প্রমাণের কথা বলেনি সে। অবাস্তবকে অবিশ্বাসের চোখ দিয়ে দেখলে বাস্তব বলে ভেবে নেওয়া যায়। এখন এই প্রথম গল্পের মধ্যে আমার চেনা মানুষের প্রবেশ ঘটল, আর সাথে সাথে সমস্ত ঘটনাটাকে আমার মন গড়া বলে মনে হলো। তাই তুমি ভবিষ্যৎবাণী করতে পারো? এখন আর পারি না, আগে পারতাম। আমি হো হো করে হেসে উঠতে গিয়েও হাসলাম না। সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, আগে বলতে কতদিন আগে? ঠিক মনে নেই, কয়েক কোটি হবে।
এবার আর হাসি চাপতে পারলাম না আমি। আর একটু হলেই পড়ে যেতাম গাছের ডাল থেকে। পায়ের তলায় আগুন এতক্ষণে ঢিমে হয়ে এসছে। সেদিকে তাকিয়ে বললাম, অনেকদিন পরে গল্প টল্প শুনে মনটা বেশ ভালো লাগছে, জানো তো। উঠে এসো, এবার ঘরের ভিতর যাই। তুমি বিশ্বাস করলে না? হ্যাঁ, 100 বার। কিন্তু পোকামাকড় বেড়ে উঠছে এখানে, ভিতরে এসো। সাবধানে ডাল বেয়ে গাছবাড়ির ভিতরে এসে বসলো আন্দ্রা। দরজাটা কিন্তু বন্ধ করলো না। এই প্রথম তার মুখে একটা অন্যরকম হাসি খেলে গেল। গায়ে জড়ানো চাদরের ভিতর থেকে বাঁ হাতটা বের করে সামনে এগিয়ে দিল সে। তারপর স্টেজের উপর ম্যাজিশিয়ানরা খেলা দেখানোর সময় যেভাবে হাত নেড়ে হিপনোটাইজ করে, সেইভাবে নাড়তে লাগলো আঙুলগুলো। আরে করছোটা কি? কথাটা বলেই আমি থেমে গেলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আন্দ্রার সবুজ চোখের মণি একটু একটু করে ফসফরাসের মতো জ্বলে উঠছে। তার সমস্ত শরীর থেকে হালকা আগুনের আভা ঠিকরে বেরিয়ে আসছে। সমুদ্রের ঢেউয়ের মতো আঙুল নেড়ে কাকে যেন হাতছানি দিয়ে ডাকছে সে। কাকে ডাকছে সেটা পরক্ষণেই বুঝতে পারলাম। নিচে অন্ধকার ঝোপের ভিতর থেকে সরু রক্তের ধারার মতো বেরিয়ে আসতে লাগলো ঝাঁক ঝাঁক জোনাকি। আঙুলের টানেই যেন তারা ভেসে আসতে লাগলো আমাদের গাছ বাড়ির দিকে। আস্তে আস্তে বাড়িটার চারপাশ ঘিরে ফেললো তারা। এমন অদ্ভুত অপার্থিব দৃশ্য আমি আগে দেখিনি। ফিসফিস করে কি যেন উচ্চারণ করছে আন্দ্রা। গোটা 10 জোনাকি পার্থ গৃহপালিত প্রাণীর মতো এসে বসলো তার আঙুলের মাথায়। সেদিক থেকে মুখ ফিরিয়ে আন্দ্রা বলল, দরজাটা বন্ধ করে দাও, নইলে আলোয় ঘুম হবে না। আমার হাত পা কাঁপছিল। বাড়চারেকের চেষ্টায় কোন রকমে দরজার দড়িটা বাঁধতে পারলাম। এতক্ষণ মনে হচ্ছিল আকাশে যেন সবুজ সূর্য উঠেছে। এবার সেটা খানিকটা কমলো বটে, কিন্তু এখনো মায়াবী আলোয় ভরে আছে ঘরটা। আন্দ্রা আঙুল থামাতেই ছোট জোনাকির দলটা ঘরময় উড়ে বেড়াতে লাগলো। আমার মুখে কথা ফুটছিল না। জিজ্ঞেস করলাম, তার মানে তুমি? না, আমি নই, তুমি। তোমার জন্যই কয়েক কোটি বছর এই জঙ্গলে অপেক্ষা করছি আমি। তুমি বাড়ি না ফিরলে আমার বাড়ি ফেরা হবে না। মানে আমার কথাই লেখা আছে এই কাগজে। পুরনো খয়েরি হয়ে যাওয়া কাগজটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলাম আমি। এতক্ষণে জোনাকিগুলো ঘরের ছাদে গিয়ে বসে স্থির হয়েছে। আন্দ্রা এক কোণে শুতে শুতে বলল, একটা ব্যাপার কিন্তু আমিও বুঝতে পারছি না। ইচ্ছে হলে আমি রূপ বদলাতে পারি বটে, কিন্তু কয়েক লক্ষ বছর হলো তার দরকার হয়নি। তাহলে তুমি যে জন্তুটার কথা বললে সেটা তবে অন্য কেউ? আমি উল্টো দিকের কাঠের দেওয়ালে পিঠ এলিয়ে দিলাম নিশ্চিন্তে। মানুষের অজ্ঞাতে এই নিবিড় বন বনানির আড়ালে ছোট মিটার 2 গাছ বাড়িতে জ্বলছে কয়েকটা সবুজ জোনাকি। তাতেই আলোয় ভরে গেছে ঘরটা। সত্যি এ আলো কাউকে জ্বালাতে পারে না। তেজ নেই, উষ্ণতা নেই, শুধু সারা রাত আলো দেওয়ার মতো অকারণ প্রতিজ্ঞা নিয়ে জ্বলছে তারা। তোমার কি মনে হয় কে হতে পারে? শোনো, তোমার মতো না হলেও কিছু ম্যাজিক আমিও জানি। কিসের ম্যাজিক? আমি আর উত্তর দিলাম না। সম্ভবত গভীর ঘুমে ঢলে পড়েছি আমি। দীর্ঘ কয়েক কোটি বছরের অপেক্ষার পর আমার একান্ত গাছ বাড়িতে আশ্রয় পেয়েছে মেয়েটা। ঘুমের ভান করে
সারা রাত তার নিঃশ্বাসের শব্দ শুনবো আমি। Come join me up in my tree house, got a space here just for you. Oh, let's catch fireflies and jam jars and hang them under the moon. And I'll hold you if you're feeling scared of all the creatures that hide in the dark. All the monsters underneath the stairs couldn't scare off the love in my heart. And all through the night I'll watch the light shine in your eyes from the stars. Hope that one day, oh, we can say all of this magic was ours. এইভাবে দিনগুলো কোথা দিয়ে কাটতে লাগলো নিজেরাও জানতাম না। সারাদিন অস্ত্র হাতে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই দুজনে। রাত হলে আবার গাছ বাড়িতে এসে উঠি। আমার অসুবিধা শুধু একটাই, এই কদিনে খালি নানা রকম ফল ছাড়া আর কিছুই জোটেনি। আন্দার অবশ্য ভালোই দিন কাটছে, পাকা ফল গাছ থেকে পেড়ে দিব্যি কচমচিয়ে খায় সে। কোনোগুলো আবার বিষ ফল বলে বাদ দেয়, ভয় পায় বলতে একমাত্র সাপে। জঙ্গলের সব থেকে উঁচু গাছটা মাথায় উঠে বসলে অনেক দূরে কতগুলো মানুষের বস্তি দেখা যায়। মানুষ চোখে পড়ে। ঘরের কয়েকটা কাঠ খসে গিয়ে ফাঁক হয়েছিল, নতুন কাঠ এনে আন্দ্রাই সারিয়ে দিয়েছে সেগুলো। আমিও হাত লাগিয়েছি তার সাথে। এ জঙ্গল ছেড়ে আর যাবার ইচ্ছা নেই আমার, দিব্যি সুখে আছি। আজ বিকেলে আন্দ্রাই এসে ঘুম ভাঙালো আমার। আগুনের পাশে শুয়ে চোখ বুজে এসেছিল। ঘুমিয়ে স্বপ্ন দেখলাম এই জঙ্গলটা সেই কয়েক কোটি বছর আগের রূপকথার জঙ্গলে বদলে গেছে। আমার মাথার ঠিক পাশ দিয়ে বইছে নীলচে রঙের নদী, রং বেরঙের ফুল আর লতা পাতায় চেয়ে আছে চারপাশটা। সেই ফুলের ভিতর থেকে ভেসে আসছে অচেনা সুর, সুরের ভেতরেই যেন শুনতে পাচ্ছিলাম কারোর পায়ের আওয়াজ। আওয়াজ ক্রমশ এগিয়ে এলো আমার দিকে, সাথে সাথে মাথায় কিসব যেন ঝরে পড়তেই ভেঙে গেল ঘুমটা। থতমত খেয়ে উঠে বসে দেখলাম সে কোঁচড় ভর্তি ফলমূল এনে ফেলেছে আমার মাথার উপরে। এটা কি হলো? একে বলে ফুলের গায়ে ঘুম ভাঙা। নাও, খেয়ে নাও। আবার সেই ফল? এসব হয় না আমার পেটে। আমরা খাওয়া থামিয়ে মাটির উপর আঁক কাটতে কাটতে বলল, তাহলে বাড়ি ফিরে গেলেই পারো। হ্যাঁ, আমি ফিরে যাই আর তুমিও মুক্তি পাও। আমরা আর কিছু বলল না, আগের মতোই আঁক কাটতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি সত্যি চাও আমি ফিরে যাই? মাথা নেড়ে হ্যাঁ বলল সে। বললাম, যদি না ফিরি? কেন, এমন কি আছে এখানে? আমি উত্তর দিলাম না। সে ম্যাজিক জানে বলেই হয়তো ভিতরের সব কথাই জেনে নেয়। হঠাৎ ফল সরিয়ে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে বলল, এটা কি বলো তো? কি আবার? মাটি? সে তো এখন, কিন্তু এক সময় এটাও একটা মানুষের শরীর ছিল। আমি ভেবে বললাম, তা হতেই পারে, মানুষ মরে গেলে শরীর আবার পৃথিবীতে ফিরে যায়। আচ্ছা ধরো এই মাটিটা যে মানুষটার শরীর, সেও কাউকে ভালোবাসতো। তাও হতে পারে। কথাটা বলেই আমার মনে হলো ভালোবাসা শব্দটা একবারও উচ্চারণ করিনি আমি। শব্দটা এখন কানে যেতেই গাছের মাথা থেকে দেখা বস্তির আদিবাসী মানুষগুলোর কথা কেন মনে এলো জানি না।
সেই মানুষটার শরীর কোথায় আছে জানো? এই সব বলে কি প্রমাণ করতে চাও তুমি? মানুষের ভালোবাসা একটা সময় পরে নিরর্থক হয়ে যায়, কোনো মূল্য নেই। আন্দ্রা হাসলো, তারপর মাটির দিকে দেখিয়ে বলল, আমি যা বলতে চাই সেটা এখানে লেখা আছে, পড়ে না। ভালো করে সেদিকে তাকিয়ে দেখে বললাম, এসব তো তোমাদের ভাষা, আমি পড়তে পারি না। সে উঠে পড়ল, ধুলোর উপর এতক্ষণ যা লিখেছিল সেগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল, চলো একটা জিনিস দেখাবো তোমায়। কি জিনিস? আরে বাবাকে চলো না। নরম ঘাসের মধ্যে দিয়ে আমার হাত ধরে টানতে লাগলো সে। ঘন গাছপালা ভিড় করে এসছে চারিদিকে, তার ভিতরেই দু একটা কাঁটা গাছ, হাতে লেগে ছিঁড়ে রক্ত বেরিয়ে আসছে দুজনেই। আমার একটু বিরক্তিই লাগছিল, সে দাঁড়াতে দিচ্ছে না আমাকে, যেন কিছু একটা জিনিস আমাকে না দেখানো পর্যন্ত তার শান্তি নেই। এভাবে চলতে চলতে অন্ধকার নামতে চলেছে। এমন সময় এক জায়গায় দাঁড়িয়ে পড়ল আন্দ্রা। গাছপালার ফাঁকে এক ফালি রোদ সবুজ কার্পেটের মতো বিছিয়েছে সেখানে। তার মাঝেই দেখলাম একটা ছোট পাথর পড়ে আছে। আমি হাঁফিয়ে গেছিলাম। সে দ্বিগুণ উৎসাহে এগিয়ে গেল পাথরটার দিকে, সেটার গায়ে হাত রেখে বলল, এটা সরিয়ে ফেলো। কেন? অত জোর নেই আমার গায়ে, শুধু ফল খেয়ে পাথর সরাতে পারে না মানুষ। আচ্ছা আমিও ঠেলছি, দুজনে মিলে হয়ে যাবে। তাহলে তুমি ঠেলো, আমি নিতান্তই মানুষ। সে কিছুক্ষণ চেষ্টা করে নিরাশ হয়ে ঘাসের উপর বসে পড়ল। আমার মাথায় আচমকা বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। বললাম, আচ্ছা তুমি তো রূপ বদলাতে পারো, একবার হাতি হয়ে যাও তো দেখি। সে মাথা নেড়ে বলল, হাতি আমি দেখিনি, যা দেখিনি তা হতে পারবো না। বেশ কিছুক্ষণ ঠেলাঠেলির পর খানিকটা নড়ল পাথরটা। আমি নিচে মুখ বাড়িয়ে দেখলাম মাটির উপর সেটুকু জায়গায় ঘাস জন্মায়নি, পাথর জমে শক্ত হয়ে আছে। তার ক্লান্ত অবসন্ন মুখে অবশেষে হাসি ফুটল। আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছিল না। জিজ্ঞেস করলাম, এতে লাভ কি হলো? এটা আমার বাড়ি ফেরার দরজা। ও, তার মানে তুমি সত্যিই ফিরতে চাও? একটুও না ভেবে সে উত্তর দিল, হ্যাঁ, আর আমি চাই তুমিও ফিরে যাও। আমার জন্য নয়, এখনকার মানুষ আর জঙ্গলে থাকতে পারে না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম পাথরটার দিকে। কে জানে, হয়তো যে রূপকথার জগতের মানুষ আন্দ্রা, সেখানে ভালোবাসা বলে কিছু হয় না, সেই রকম কোনো অনুভূতি তাদের কাছে অর্থহীন। যদি আমিও তার মতো মৃত্যুহীন, জরাহীন, অবিনশ্বর হতাম, তাহলে আমিও কি কয়েক কোটি বছর অপেক্ষার পর তাকে নির্দ্বিধায় ফেলে চলে যেতে পারতাম? আন্দ্রা ঘাসের উপর হাত বুলাতেই আমার চোখের সামনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। মনে হলো পাথুরে মাটি যেন সাবানের ফেনার মতো একদিকে সরে গেল। তার নিচেই দেখা গেল একটা হাত দেড়েকের সুড়ঙ্গ। ভিতর থেকে রকমারি রঙের আলো বেরিয়ে আন্দ্রার শরীরে এসে পড়ছে। একটু আগের ভাবনা ভুলে আমি তন্ময় হয়ে তাকিয়েছিলাম সেদিকে। সে আমার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো, ভিতরে এসো। আমি যাব? কেন যাবে না? আমি তোমাদের জগতে আসিনি? হ্যাঁ, তা এসেছিলে, কিন্তু আমি তো ঠিক। এই কি হলো? কথাটা আমি শেষ করতে পারলাম না।
হাতে সজোরে একটা টান পড়লো আর আমিও হুড়মুড়িয়ে গিয়ে ঢুকলাম সেই সুড়ঙ্গের ভিতরে। ঘটনার আকস্মিকতায় চোখ বন্ধ করে নিয়েছিলাম আমি। সেটা না খুলেই বুঝলাম আমার চারপাশটা পাল্টে গেছে। একটা হালকা রঙিন আভা যেন অনুভব করতে পারছি চোখের পাতায়। একমাত্র যেটা পাল্টায়নি সেটা হলো হাতের উপর আঙুলের চাপটা। ভয়ের কিছু নেই, চোখ খোলো। ভেবেছিলাম চোখ খুললেই চোখ আলোয় ধাঁধিয়ে যাবে, তেমনটা কিন্তু হলো না। কারণ রঙিন আভাটা আলোর নয়, ধোঁয়ার। আমার সামনে কুয়াশার মতো নীলচে ধোঁয়া ছড়িয়ে আছে। তার মধ্যে দিয়ে এগিয়ে গেলাম দুজনে। একটু পরে ধোঁয়াটা একটু কমে আসতে মনে হলো তুলির রঙে কেউ যেন ছবি এঁকেছে। হালকা গোলাপি রঙের আকাশ, তার মাঝে সাদা মেঘের দল ডানা মেলেছে। ডানা মেলেছে কথাটা কিন্তু রূপক অর্থে বলিনি। এখানে প্রত্যেকটা মেঘই বিশাল আকারের এক একটা পাখি। আমাদের দিকে মুখ নামিয়ে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারা। সামনে যত দূর দেখা যায় লোকজন কেউ নেই, শুধু বিস্তীর্ণ মাঠের উপর জায়গায় জায়গায় নানা রঙের ধোঁয়ার কুণ্ডলী ঘুরপাক খাচ্ছে। দিগন্তের কাছে কতগুলো পাহাড় দেখা যাচ্ছে। আকাশী রঙের পাহাড়গুলোর মাথা থেকে জলের মতো কিছু একটা নেমে আসছে নিচের দিকে। আমি থতমত খেয়ে গেছিলাম। আমরা আমায় ধরে ঠেলা দিল। হাঁ করে তাকিয়ে দেখছো কি? এই হলো আমার বাড়ি। বাড়ি কোথায়? এ তো ফাঁকা মাঠ। আমরা আলাদা ঘর করে থাকি না। আলাদা বলে কিছু হয় না এখানে। তবে এই জায়গাটা পুরো আমার, আর কেউ আসে না। একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মনে। জিজ্ঞেস করলাম, তো তুমি যে বলেছিলে আমি বাড়ি না ফিরলে তোমারও বাড়ি ফেরা হবে না, তো আমি তো ফিরিনি এখন। এইটুকুই, এর বাইরে যেতে পারি না আমি। ওই পাহাড়টা অব্দি। চলো পাহাড়ে উঠি। আমি আটকে উঠলাম। ওরে বাবা, ও খুব উঁচু পাহাড়, পায়া তো জন্যই। চলো চলো ফিরে। মুখ দিয়ে শীষের মতো একটা আওয়াজ করলো আমরা। সাথে সাথে আকাশের মেঘ পাখিগুলোর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। হুড়মুড় করে তারা নেমে আসতে লাগলো নিচের দিকে। প্রথমটায় ভয় পেলেও বুঝলাম তারা একে একে মাঠের উপর এসে বসছে। এভাবে মুখের সামনে জীবন্ত প্রাণীর মতো মেঘ নেমে আসতে আগে দেখিনি আমি। আমাদের ঠিক সামনেই একটা মেঘ এসে নেমেছিল। আমরা আমার দিকে ফিরে হাসি মুখে বলল, উঠে পড়ো। এটাই তোমাদের ট্রান্সপোর্ট? আরো আছে, কিন্তু এখানে নেই তারা। আমরা দুজনে গিয়ে বসতেই মেঘটা বা পাখিটা আকাশে ডানা মেলে দিল, উড়ে গেল পাহাড়গুলোর দিকে। হাওয়ায় উড়ে পড়ছিলাম আর একটু হলে মেঘ খামচে ধরলাম। কি আশ্চর্য, ধরাও গেল। এমন অদ্ভুত মেঘ আমি জীবনে দেখিনি। কানের পাশ দিয়ে সনসন করে হাওয়া বইছে। গায়ের চাদরটা কোমরে বেঁধে নিয়েছে আমরা। সেটা উঠতে উঠতে লাগছে আমার মুখে। তার মুখের উপর সারাক্ষণ ভিড় করে থাকা চুলগুলো এখন সরে গেছে। উড়ন্ত মেঘটা এতক্ষণে কাছে এনে ফেলেছে পাহাড়টাকে। এই জলের উপর থামতে বলো এটাকে, গলা শুকিয়ে গেছে। ওটা জল নয়। তাহলে? আমি প্রশ্নটা করার সাথে সাথে মনে হলো সেদিকেই বাঁক নিল পাখিটা। পাহাড়ের মাথাটা ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে। আরো কিছুটা কাছে আসতে বুঝতে পারলাম এতক্ষণ যেটাকে জল বলে মনে হচ্ছিল সেটা টলটলে পর্দার মতো কিছু একটা। তবে যাই হোক, সেটাকে ভেদ করে বেরোতে পাখিটা তেমন অসুবিধা হবে বলে মনে হয় না। উন্মাদ বেগে সেদিকেই ধেয়ে গেল সে।
সজোরে ধাক্কা খেল সেই নরম পর্দার গায়ে। সাথে সাথে ধোঁয়ার কুণ্ডলীর মতো খান খান হয়ে ছড়িয়ে পড়ল মেঘটা। এক মুহূর্তের জন্য মনে হলো মাঝ আকাশের শূন্যের উপর বসে আছি আমরা। তারপরেই শূন্য থেকে শরীর দুটো নেমে আসতে লাগলো মাটির দিকে। চোখ যখন খুলল তখন আবার গাছবাড়িতে ফিরে এসেছি আমি। আমার ঠিক সামনেই বসে আছে আন্দ্রা। মুখের উপর ঠান্ডা জলের স্পর্শ অনুভব করতে পারলাম। উঠে বসলাম ধীরে ধীরে। আমার দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল আন্দ্রা। এতক্ষণে তার ঠোঁটের কোণায় হাসি ফুটল। আমি বেঁচে আছি না? তুমি? আমাদের জগতে কেউ মরে না, চোটও লাগে না। ভয় পেয়ে তুমি জ্ঞান হারিয়েছিলে। কিন্তু জলটা? ধুর বোকা, ওটা জল না, ওটা পার হয়েই ফিরতে হবে আমাদের। আমি যতদিন এখানে আছি তুমিও ফিরতে পারবে না, তাই তো? আন্দ্রা উত্তর দিল না। ছুরি দিয়ে একটা ফল কাটতে কাটতে বলল, কেমন লাগলো বলো মেঘের পিঠে চড়ে ঘুরতে? ভালো, তবে আর হবে না, এটাই আফসোস। কেন হবে না? আন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার মুখের দিকে তাকাতেই তার সবুজ চোখে ঝিলিক খেলে গেল। এই প্রথম আমার দিকে অনেকটা সরে এলো সে। তার আঙুলের স্পর্শ লাগলো আমার গালে। অব্যক্ত অনুভূতির স্রোত এসে গ্রাস করছে আমাকে। তার খোলা চোখের দিকে তাকিয়ে মনে হলো প্রতিদিন রাতের পোষমানা জোনাকির মতোই আমার আত্মার ভিতর পর্যন্ত ছেয়ে যাচ্ছে সে। Sweeter than the ocean's deep, but it's never enough for me to keep. কবে ফিরবে? And your heart ঠিক করিনি এখনো, warmer than a fire, কাল সকালেই হয়তো। কোথায় যাবে? but it's never তাও ঠিক নেই। বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, ফিরে যেতে পারবো কিনা জানি না। যদি ফিরে গিয়ে কাউকে না পাই তাহলে আবার এখানেই চলে আসবো। কাপড়ের ভাঁজ থেকে হিরেটা বের করে আমার দিকে এগিয়ে দিল সে। এটা রেখে দাও, কাজে লাগবে হয়তো। হাত বাড়িয়ে সেটা নিয়ে নিলাম আমি। আচ্ছা, তুমি তো প্রফেসি জানো, মানে ভবিষ্যৎ বলতে পারো। জানি। আচ্ছা বলো, কি জানতে চাও? আমার মাথার ভিতর প্রশ্নটা তৈরি ছিল। আচ্ছা বলো দেখি, আমি কতদিন বাঁচবো? এত প্রশ্ন থাকতে শেষে এই ছি ছি। বাবা, ছির কি আছে? 100 জনের মধ্যে 99 জন মানুষ এই প্রশ্ন করবে তোমাকে। মরে যাওয়ার কষ্ট যে কি তোমরা আর কি বুঝবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাকাও আমার দিকে। কিছুক্ষণ এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো সে। ভুরু দুটোয় চিন্তার ভাঁজ পড়ল। তারপর ভেবে চিন্তে বলল, কিছু একটা গন্ডগোল আছে বুঝলে। কি গন্ডগোল? তুমি কতদিন বাঁচবে সেটা দেখতে পাচ্ছি না আমি। কেন? কি জানি, অন্য কারোর দিকে তাকালেই বুঝতে পারি, কিন্তু এখন পারছি না। আমি হতাশ হলাম। এই প্রথম ঘরের একদিকের দেওয়ালেই পিঠ দিয়ে বসলাম দুজনে। খোলা দরজা দিয়ে বাইরের রোদ এসে পড়েছে। সেখানে পা মেলে দিয়ে বললাম, আবার সেই বিশ্রী ঘ্যান ঘ্যানে পৃথিবীর সাথে মিশতে হবে আমাকে।
সেই রক্ত, খুন, হিংসা, চিৎকার, সকাল থেকে রাত পর্যন্ত নানা রকম বিশ্রী শব্দ। ভালো লাগে না, ইচ্ছা করে না ফিরে যেতে। হঠাৎ আমার কনুইয়ের কাজটা শক্ত করে চেপে ধরলো আন্দ্রা। খুব নিচু স্বরে বলল, শোনো, কি? একটা কথা মনে রাখবে সব সময়। বলো। আমরা দেবতা, ডাইনি বা মানুষ, যাই হই না কেন, আমরা কোথায় থাকবো, কিভাবে থাকবো, তা নিজেরা পছন্দ করে নিতে পারি না। আমি চাইলেও সারা জীবন এই কাজ বাড়িতে থাকতে পারবো না। এসব আমাদের হাতে নেই। আমরা শুধু আর একটা মানুষকে খুঁজে নিতে পারি। আমরা একটা মানুষকে নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারি। তারপর তোমার শরীর মাটি হয়ে যাবার ঠিক আগে একদিন জানতে পারবে যে একটা মানুষ আর একটা জগতে কোনো পার্থক্য নেই। পরদিন দুপুরে নতুন এক ধরনের ফল এনে দিয়েছিল আন্দ্রা। সেটা খেতেই ভীষণ ঘুম পেয়ে গেছিল। চোখ খুলে রাখতে পারি না। সামনে কিছু না পেয়ে আন্দ্রার কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে ঘুম ভাঙলে দেখলাম আমার কাজ বাড়ি ফাঁকা। তারপর থেকে আর দেখতে পাইনি তাকে। ইমেলকারিনীর মুখে এতদূর গল্পই আমরা শুনেছিলাম। কৌতূহল হওয়াতে আমাদেরকে তার দাদুর কবরের কাছে নিয়ে গেছিল সেই 12 বছরের মেয়েটি। গল্প করতে করতে সন্ধে হয়ে গেছিল। ফাইনাল পরীক্ষার সামনে বলে আমাদেরকে টাটা করে উঠে গেছিল সে। হাজার হোক, আমরা ভূতের গল্প লিখি। সেই অন্ধকার কবরস্থানের পাশে একা বসে একটা অলৌকিক গল্পের কথা মাথায় আসলো। এমন সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। মেয়েটা দাদুর কবরের উপরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে এসে বসেছে একটা জোনাকি। তার স্তিমিত সবুজ আলোয় ভরে উঠেছে সমাধিটা। মনে হলো এ তো অতি সাধারণ ব্যাপার। কবরের উপর কি জোনাকি এসে বসে না? কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল গল্পের শেষটা। সেই অপরিচিত মানুষটার মৃত্যুদিন ভবিষ্যৎবাণী করতে পারেনি আন্দ্রা। কেন? তবে কি মানুষ ততদিনই বেঁচে থাকে যতদিন অন্য কেউ ভালোবাসে থাকে? আমার সেই অচেনা শ্রোতার ঘর ছাড়া দাদু আজ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তাই মৃত্যু নেই তার, হয়তো আর কোনোদিনই নেই।